উত্তর আমি আমার প্রথম অংশে আমি দিয়েছিলাম, এবং সেখানে আমি সুস্পষ্ট করে বলেছিলাম যে এই আলোচনা, যে প্রস্তাবগুলো আছে, এই প্রস্তাবের দুটো দিক আছে। একটা হলো যে, এবং সারা বিশ্বেই বলছে যে এটা আসলে, যেহেতু তারা অলরেডি আজকে প্রায় কত 25 দিন বা 26 দিন হলো যুদ্ধ চলছে, তো এই যুদ্ধের ফলে তাদের স্টক বা স্টক পাইল, আমেরিকা বা ইসরায়েল, এটাতে একটু ঘাটতি পড়েছে। এবং তাদের রেডার গুলো আপনি জানেন যে দুবাই, কাতার, বাহরাইনে এবং ইসরায়েলে, কুয়েতে, জর্ডানে যে সমস্ত রেডার গুলো আছে, সেই রেডার গুলো ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হয়ে যাওয়ার কারণে তারা যে আর্লি ওয়ার্নিং যে সিস্টেমটা পাচ্ছিল, সেই সিস্টেমটা এখন আর পাচ্ছে না। হ্যাঁ, এবং ফলে এখন যে সিস্টেমে যেটা পাচ্ছে, তার এটার ফলে তাদের প্রতিক্রিয়া দেখানোর সময়টা খুব কমে যাচ্ছে, কমে গিয়েছে। তো এই 2-3 মিনিট বা 1 মিনিট এর মধ্যে তাদেরকে করতে হচ্ছে। যার ফলে আগে যেভাবে ইসরায়েল ইসরায়েল বা আমেরিকা আহ, মানে ইরানি মিসাইল গুলো প্রোটেক্ট করতো বা আকাশেই ধ্বংস করে দিত, এখন কিন্তু সেই হারটা অনেক কমে এসছে। এখন অনেকটাই বিনা বাধায় আহ ইরান ইসরায়েলে আক্রমণ করছে। এবং আপনি জানেন যে ইরান যখন কোনো একটা মিসাইল ছোড়ে, সেই মিসাইল গুলো প্রথমে ইউএই, আবুধাবি বা কাতারের ইয়েতে, ইউএই, তো আবুধাবি বা ইউএই, কাতার এবং যেটা কি বলে বাহরাইন, তাদের যে আর্লি ওয়ার্নিং রাডার গুলো আছে, সেই রাডার গুলো আগে এটা আইডেন্টিফাই করে এবং এর গতি প্রকৃতি টার্গেট নির্ধারণ ইয়ে করে তারা আবার এটাকে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সমস্ত বেজ সেগুলোতে দিয়ে দেয়। সেখানে জর্ডান, সেখানে ইরাক, ইউএই বললাম, কাতার বললাম, এবং মধ্যপ্রাচ্যে থাকা যে সমস্ত জাহাজগুলো আছে, কুয়েত, এই সমস্ত দেশের, অর্থাৎ 7টা স্তর আছে। এই 7টা স্তর কিন্তু ভেদ করে গিয়ে মানে ইসরায়েলে আক্রমণ করে। এবং ইসরায়েলের আকাশে আয়রন ডম তো তাদের নিজস্ব ছিল, এর পাশাপাশি মার্কিন পেট্রিয়ট, ব্রিটিশ ডেভিড স্লিং, অ্যারো 1, 2, 3, মার্কিন থার্ড, এরকম নানা ধরনের মানে ইয়ে আছে, আহ, এটা বলে এয়ার ডিফেন্স সিস্টেম আছে। এই সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেমকে বোকা বানিয়ে পাশ কাটিয়ে ইরানি মিসাইল গুলো কিন্তু যাচ্ছে। ফলে ট্রাম্পও কিন্তু এখন, ট্রাম্প এবং হেডসেট গতকাল স্বীকার করলেন, চীনার একটা অদ্ভুত দেশ, তাদের একটা বিশাল বৈচিত্র্যময় মিসাইল রয়েছে এবং তারা কন্টিনিউয়াসলি আক্রমণ করছে, তাদের মনোবল রয়েছে, তাদের এক ধরনের প্রশংসাই করলেন। এবং আপনি জানেন ইরানের এই যে পরিস্থিতিতে ইরানের কমান্ডাররা বলছেন যে আমাদের কাছে আরো কিছু অস্ত্র আছে, যে অস্ত্রগুলো সম্পর্কে আসলে আমরা কাউকে বলি নাই এবং পৃথিবীও জানে না। তার মধ্যে একটা হলো ইএমপি বোমা। এটা হলো একটা ধরনের ইলেকট্রনিক বোমা। এই বোমা, এটাকে কি বলে, নিউক্লিয়ার বোমার মতো না, ওইভাবে ক্ষতি করে না, কিন্তু এই বোমা যেখানে করা হয় তার আশপাশে একটা বিপুল এরিয়ার সমস্ত ইলেকট্রিক সিস্টেম, সমস্ত মানে ইলেকট্রিক সিস্টেম, সেটা ইয়ে হোক, মানে এই যে মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট নেটওয়ার্ক বা সহ অন্যান্য যত ইলেকট্রনিক গ্যাজেট বা যা কিছু আছে, টিভি চ্যানেল, টিভি, এগুলো সব বন্ধ হয়ে যায়। হ্যাঁ, সবগুলো এটা সিস্টেমে ধ্বংস করে ফেলে। তো এই ইএমপি বোমা ইরানের কাছে আছে বলে ধারণা করা হচ্ছে। চায়না থেকে তারা এটা নিতে পারে। তো ফলে আসলে আমি, আমার ব্যক্তিগত থিঙ্কিং হলো, আমি এই যে নেগোসিয়েশনের প্রস্তাবে আমি আশাবাদী না। আমি আশাবাদী হতে চাই, কারণ আমরা যুদ্ধ চাই না। কিন্তু প্রকৃত বাস্তবতা হলো যে এখানে আশাবাদী হওয়ার মতো কিছু নাই। কারণ এই এই যে শর্তগুলো আছে, দুই দেশই যে শর্তগুলো দিয়েছে, এই শর্ত কোনো একটি দেশের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এবং আপনি জানেন আরো একটা কথা কিন্তু আছে, যেটা একটু কম আলোচিত হয়েছে, সেটা হলো যে আমেরিকার তরফ থেকে মধ্যপ্রাচ্যের এই সমস্ত দেশগুলোর কাছে $5 ট্রিলিয়ন, অর্থাৎ যুদ্ধ বন্ধের জন্য 5 ট্রিলিয়ন ডলারের একটা আর্থিক প্যাকেজ চাওয়া হয়েছে। হ্যাঁ, তো তার মধ্যে সেটা ইরানের ক্ষতিপূরণ, ইসরায়েলের ক্ষতিপূরণ, অন্যান্য দেশের ক্ষতিপূরণ, আমেরিকার ক্ষতিপূরণ, এই সমস্ত ক্ষতিপূরণ গুলো পুষিয়ে দিয়ে তারপরে তারা এখানে এই কাজগুলো করবে, এই ধরনের বিষয়গুলো আছে। সামগ্রিক অর্থেই হলো এই প্রস্তাবটা আপনার একটা নেগোসিয়েশন, তারা তো চায়। এবং আপনি যেটা বারবার বলছিলেন, আপনার আলোচনায় বারবার বলছিলেন যে ইরানি একজন, সরি, আমেরিকার একজন সম্ভবত সেনেটর, তিনি বলছেন যে তারা যুদ্ধ গুটিয়ে আনছে।
এবং গুটিয়ে আনছে স্পিকার, হ্যাঁ স্পিকার, তিনি বলছেন তারা যুদ্ধ গুটিয়ে আনছে। গুটিয়ে আনার প্রক্রিয়া আমরা কিছু কিছু দেখছি, কিন্তু আবার তলে তলে কিন্তু অস্ত্র অস্ত্র যাচ্ছে তলে তলে, কিন্তু আবার ম্যান পাওয়ার, সামরিক মানুষও যাচ্ছে। আবার প্রতিরক্ষা মন্ত্রী বলছে যে তারা অস্ত্র বানাচ্ছে, তারা নতুন করে আবার অস্ত্র বানাচ্ছে। না, অস্ত্র তো সবসময় বানায়, অস্ত্র সব দেশ সবসময় বানায়। আপনার মনে আছে যে মার্কো রুবিও, যিনি মার্কিন পররাষ্ট্র ফরেন সেক্রেটারি, তিনি বলেছিলেন যে আমাদের মানে অর্থাৎ আমেরিকার যে সক্ষমতা আছে তাতে আমেরিকা প্রতি মাসে 8 থেকে 10টি এয়ার ডিফেন্স মিসাইল বানাইতে পারে। হ্যাঁ, এবং উনি একই সাথে যোগ করে বলছেন যে এই একই সময় অর্থাৎ প্রতি মাসে ইরান 200+ আপনার মিসাইল তৈরি করতে পারে। তাদের এই ক্যাপাসিটি আছে, তাদের রিসোর্সেস আছে, তাদের নিজস্ব ম্যান পাওয়ার আছে, তাদের ভূগর্ভস্থ যে মিসাইল সিটি আছে, অর্থাৎ ইরান দেশটার উপরে একটা দেশ, মাটির নিচে আরেকটা দেশ। তো ওই আরেকটা দেশের কাছে কিন্তু পৌঁছানো ওদের পক্ষে এখন পর্যন্ত সম্ভব হচ্ছে না। তারা চেষ্টা করছে যে বিভিন্ন নাতানজ, ফোর্ড, ইস্পাহান এই সমস্ত জায়গায় যে বাংকার গুলো আছে, যেহেতু বাংকার গুলো তাদের পক্ষে মানে পেনিট্রেট করা সম্ভব না, সে কারণে তারা চেষ্টা করছে মানে ইসরায়েলি ইরানি যে সমস্ত বাংকারের যে প্রবেশ মুখ আছে, সেই প্রবেশ মুখগুলোতে হামলা করে প্রবেশ মুখগুলো বন্ধ করে দিতে। কিন্তু মানে সৌভাগ্য বলি ইরানিদের জন্য যে ইরানের এই সরকার, তারা কিন্তু এটাও ভেবেছিল যে ওরা যখন আমার বাংকারে ঢুকতে পারবে না, তখন আমার প্রবেশ মুখ তারা বন্ধ করে দিতে পারবে, করবে, চেষ্টা করবে। তো সেই জন্য ইরান কি করেছে, আরো অসংখ্য এক একটি মানে টানেলের অসংখ্য অজ্ঞাত প্রবেশ মুখ বানিয়ে রেখেছে, এবং সেই প্রবেশ মুখ দিয়ে শুধু যাতায়াত করছে না, আপনি জানেন যে হুট করে সেই প্রবেশ মুখ থেকে খুলে যাচ্ছে এবং মাটির নিচে থেকে মিসাইল কিন্তু উঠে যাচ্ছে এবং সেটা হামলা করছে। বিশ্বে কিন্তু এভাবে মাটির নিচ থেকে মিসাইল ওড়ানোর, পানির নিচ থেকে সাবমেরিন থেকে মিসাইল ওড়ানোর ঘটনা আমরা জানি, কিন্তু মাটির নিচ থেকে এইভাবে মিসাইল ওড়ানোর ঘটনা কিন্তু বিশ্বে এটাই প্রথম, এবং ইরানই প্রথম এটা করেছে। তো সেই জায়গা থেকে তাদের ক্রেডিট। বাট মানে হলো যে এই যুদ্ধটা থামার কোনো আমি লক্ষণ আপাতত দেখতে পাচ্ছি না। কোন একটা দিকে যখন আসলে এইভাবে যুদ্ধ থামেও না, যুদ্ধ বা বলি বা সাধারণ মারামারি বলি, দুই পক্ষই যখন উইন উইন থাকে তখন কেউ থামে না। কোন একটা দিক দিয়ে যদি সুনির্দিষ্টভাবে জয় পরাজয়ের একটা আভাস দেখা যায়, তখন একটা পক্ষ এটার উপর রাজি হয়। তো হয়তো সেই দিনগুলো আমরা চাচ্ছি, অচিরেই দেখতে পাবো। হ্যাঁ, এবং এই যুদ্ধ বন্ধ হবে, পৃথিবী শান্ত হবে, পৃথিবীর মানুষ শান্তি পাবে। এই বক্তব্য বা এই শুভকামনা রেখে আজকের মতো বিদায়।